নির্বাচনে জিতলে দেশের স্বার্থ বিরোধী বাণিজ্যিক সম্পর্কে যাবে না বিএনপি। 11 দলীয় ঐক্য বলছে সমতার ভিত্তিতে হবে লেনদেন। প্রত্যেকটি দেশের জন্য উন্মুক্ত থাকবো আমরা, যাদের সাথে যেখানে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাবো। ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, সেটা পশ্চিমা হোক আর পূর্ব হোক, আমাদের এশিয়াতে যারাই হোক না কেন, আমরা সবাইকে একটা ব্যবসা বান্ধব পরিবেশ দিতে চাই। অর্থনৈতিক সংকট মোকাবেলায় চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকারও, মন্তব্য অর্থ উপদেষ্টার। পেশাদারিত্বের সাথে ব্যাংক পরিচালনার আহ্বান। নিউ মোরিং টার্মিনালে আজও শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি, কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। তৈরি হচ্ছে কন্টেইনার জট। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। নির্বাচনে জিতলে বাণিজ্যের বিদেশ নীতি কি হবে, এমন প্রশ্নে এখনো স্পষ্ট অবস্থানে নেই কোনো রাজনৈতিক দল। ভূ রাজনীতির পূর্ব ও পশ্চিমা মারপ্যাচ যাচাই করছেন নেতারা। বিএনপি বলছে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো বাণিজ্যিক সম্পর্কে যাবে না দলটি, বিশেষ সুবিধা পাবে না প্রতিবেশী দেশও। অন্যদিকে 11 দলীয় ঐক্যের নেতারা বলছেন যে কোনো দেশের সাথে বাণিজ্যিক লেনদেন হবে সমতার ভিত্তিতে। বাংলাদেশের বিদেশ বাণিজ্য নীতি এই মুহূর্তে কোনো আদর্শিক বিতর্কে নেই। রপ্তানির প্রায় 52% যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। আবার অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগে বাংলাদেশ ঝুঁকছে চীন ও মধ্যপ্রাচ্যের দিকে। বাণিজ্যের বাইরে দূরত্ব বেড়েছে প্রতিবেশীর সাথে। এসব টানাপোড়েনের মাঝেই প্রশ্ন, নির্বাচনের পর কোন দেশের সাথে বাণিজ্য বাড়াবে বাংলাদেশ? বিএনপি যখন শেষ রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন অর্থনীতির বাস্তবতা ছিল ভিন্ন। পরের 20 বছরে বিদেশি ঋণ গিয়ে ঠেকেছে জিডিপির প্রায় 40%। জোরালো আলোচনা এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে। এবার সৃষ্টিশীল অর্থনীতির ধারণা দিয়ে বিএনপি বলছে পশ্চিমে কয়েক বিলিয়ন ডলারের বাজার হারানোর সুযোগ নেই, বাড়াতে হবে বাণিজ্য সংলাপ। মাল্টিল্যাটারালিজম হচ্ছে বিএনপির পলিসি। প্রত্যেকটি দেশের জন্য উন্মুক্ত থাকবো আমরা, যাদের সাথে যেখানে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাবো। সেটা আমদানি হোক, রপ্তানি হোক, সেটা সার্ভিস সেক্টর হোক। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সাথে পশ্চিমা বিশ্বের যোগাযোগ বেড়েছে। অন্যদিকে চীন সফরে গিয়ে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে এসেছেন নেতারা। বলছেন অর্থনীতির নতুন পরাশক্তিদের সাথেও যোগাযোগ বাড়ানোর বিকল্প নেই। ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, সেটা পশ্চিমা হোক আর পূর্ব হোক, আমাদের এশিয়াতে যারাই হোক না কেন, আমরা সবাইকে একটা ব্যবসা বান্ধব পরিবেশ দিতে চাই। আমরা এটা এনশিওর করতে চাই। আমরা বলেছি যে এটা আমরা দেবো, সেই পলিসি পেপারগুলো আমরা উপস্থাপন করেছি। ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন গত 2 বছরে বেড়েছে। আগের চেয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য কমেছে প্রায় $2 বিলিয়ন, যার সিংহভাগই আমদানি নির্ভর। প্রশ্ন হচ্ছে, নির্বাচনের পর কি প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য বাড়বে? প্রতিবেশী বলে কিছু না, আমি তো বললাম ওই মাল্টিল্যাটারালিজম, কোনো কান্ট্রি সেন্ট্রিক পলিসি বিএনপির থাকবে না। ট্যারিফ সহ বিভিন্ন ধরনের ব্যারিয়ারগুলো আছে, এই সমস্ত ব্যারিয়ারগুলোকে যাতে ন্যায্যতার ভিত্তিতে, সম্মান এবং মর্যাদার ভিত্তিতে করা সম্ভব, আমরা আমাদের এক্সপার্ট টিমকে নিয়ে এই সমস্ত বিষয়গুলো সাজেস্ট করব যাতে এটা সমাধান করা যায়। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতি প্রায় $8 বিলিয়ন। এমন পরিসংখ্যান আভাস দিচ্ছে বাণিজ্যের বিদেশ নীতি যাই হোক, আমদানি রপ্তানির ভারসাম্য না টানলে অর্থনীতির পরীক্ষা সামনে আরো কঠিন হতে পারে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে অন্তর্বর্তী সরকার নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। নির্বাচিত সরকারের জন্য সংকট মোকাবেলা কঠিন হবে। সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পাশাপাশি নির্বাচন পরবর্তী সময়েও ব্যাংকগুলোকে পেশাদার আচরণ করার আহ্বান জানান তিনি। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বাণিজ্যিকীকরণের বিষয়টি আবার সময় এসেছে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ঋণ খেলাপির উচ্চ হার, মূলধন ঘাটতি, রাজনৈতিক হস্তক্ষেপ আর ধীরগতির সেবাসহ নানা অভিযোগ সমালোচনা রয়েছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নিয়ে। তবে বার্ষিক সম্মেলনে কর্মকর্তারা বলেন এসব অভিযোগ অনেকটাই কাটিয়ে উঠেছে সোনালী ব্যাংক। বর্তমানে ঋণ খেলাপির হার 15.4%। আগামী বছর এটি সিঙ্গেল ডিজিটে নেমে আসবে আশা সংশ্লিষ্টদের। বোর্ডকে লায়াবল করেন আপনারা, বোর্ডকে ফায়ার করেন যদি বোর্ড পারফর্ম না করে,
আর বোর্ডকে রাইট দেন এমডিকে হায়ার অ্যান্ড ফায়ার করার জন্য। সোনালী ব্যাংক আসলে আমাদের ব্যাংকিং সেক্টরের জনগণের জন্য ট্রাস্ট এবং কনফিডেন্সের একটা জায়গা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা। বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে কার্যকরী সকল পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। সংকট মোকাবেলায় নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জ কম নয় বলেও মন্তব্য করেন তিনি। চ্যালেঞ্জগুলো কিন্তু সামনে আরও বেশি বড়, কারণ যে আমরা যতটুকু করেছি সেটাকে এনাফ না। কোনো ক্রমে কিন্তু প্রফেশনালিজম বা আপনার নিজের যে আর্থিক যে নর্মসগুলো সেগুলো বিচ্যুত যেন না হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকের মুনাফা বা রিজার্ভ বাড়িয়ে তেমন লাভ নেই যদি না তা বৃহত্তর অর্থনীতিতে প্রভাব রাখে। দেশের প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র আর মাঝারি উদ্যোক্তাদের ঠিকমতো ঋণ প্রাপ্তির দিকটি খেয়াল রাখার তাগিদও দেন তিনি। আমরা যদি এত ডিপোজিট দেই, সেই ডিপোজিটটাকে যদি আমরা ঋণ পর্যায়ে নিয়ে বৃহত্তর অর্থনীতিতে ব্যবহার করতে না পারি, সেখানে যদি অবদান করতে না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্জনটা একটু খাটো হয়ে যাবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বাণিজ্যিকীকরণের বিষয়টি ভাবার সময় এসেছে, এ কথা উঠে আসে বক্তাদের কণ্ঠে। আহ্বান জানান, রাজনৈতিক বা আমলাতান্ত্রিক যত প্রভাব আসুক, পেশাদারিত্ব আর আর্থিক নিয়মনীতির ব্যত্যয় যেন না ঘটে। অনেকে বলে আমরা সরকারি ব্যাংকটা ঋণ দিতে পারে, কিন্তু ঋণ নিতে পারে না, আদায় করতে পারে না। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে আগামীকালও কর্মবিরতি পালন করবে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। একই দাবিতে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আগ্রাবাদ থেকে বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। দাবি আদায়ে আগামীকাল বন্দরের দুটি প্রবেশ মুখে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত সড়ক অবরোধ করবেন তারা। এদিকে শ্রমিক কর্মচারীদের ডাকা তৃতীয় দিনের কর্মবিরতিতে অনেকটা অচলাবস্থা তৈরি হয়েছে, ব্যাহত হচ্ছে পণ্য পরিবহনও। বন্দর ও আইসিডিতে তৈরি হয়েছে কন্টেইনার জট, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অস্থিরতা তৈরির দায়ে 16 শ্রমিককে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও বন্দরে বদলি করেছে কর্তৃপক্ষ। নিউমোরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে প্রতিদিন 8 ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। বন্দরের টোটাল কোনো জায়গায় কোনো কাজ হয় নাই। কর্মচারীরা যে পর্যন্ত দাবি আদায় না হয় এই পর্যন্ত ঘরে ফিরবে না। ভিতরের অবস্থা আপনার একদম টোটালি ক্লোজ, কোনো কাজে কোনো সমস্যা, এই যে এখানে কোনো কাজ চলতেছে না, একদম ক্লোজ। চট্টগ্রাম বন্দরের যে সমস্ত কর্মকর্তা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা কোনো অবস্থাতেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নেবে না। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও অভিবাসন নিয়ে সংবাদ সম্মেলন হয়ে গেল সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ের একটি ল ফার্মের পক্ষ থেকে আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফার্মের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অ্যাটর্নি রাজু মহাজন এবং ফিনান্সিয়াল এক্সপার্ট ফারজানা ক্লারা। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং বিনিয়োগের মাধ্যমে কিভাবে স্থায়ী আবাসন নিশ্চিত করা যায় সে বিষয়েও বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ট্রাম্প প্রশাসনের ঘোষিত বন্ড নীতির বিস্তারিত ব্যাখ্যা দেন অভিবাসন বিশেষজ্ঞরা। প্রবাসীদের যে কোনো তথ্যের জন্য দালালের খপ্পরে না পড়ে সরাসরি বিশেষজ্ঞ আইনজীবীদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা। প্রথমে আপনারা ইন্টারভিউর জন্য যাবেন। ইন্টারভিউর জন্য যাওয়ার পরে ভিসা অফিসার সিদ্ধান্ত নেবে যে আপনাকে কি আগের যে 5 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে কি দিবে না। যদি সে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আমি আগের 5 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসা দিব, তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে বন্ড টন্ডের কোনো ঝামেলা নেই। এমনকি বাংলাদেশ থেকেও আপনি বন্ড ছাড়া B1 B2 ভিসা নিয়ে আমেরিকা চলে যাবেন। এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 54 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5247 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসতে 13 পয়েন্ট বেড়ে 1055 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 20 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2017 পয়েন্টে। ডিএসইতে লেনদেন আজ হাত বদল হয়েছে 746 কোটি 24 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 626 কোটি 68 লাখ টাকার। ডিএসসি বাজার পরিস্থিতি, দাম বেড়েছে 210টি প্রতিষ্ঠানের, কমেছে 109টির, অপরিবর্তিত ছিল 69টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির মোট 29 কোটি 81 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানেই আছে সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর, প্রধান সূচক সিএসপিআই প্রায় 111 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,691 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 72 পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে 84 পয়েন্ট। লেনদেন সিএসসিতে আজ হাত বদল হয়েছে 8 কোটি 71 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 6 কোটি 13 লাখ টাকার শেয়ার। বাজার পরিস্থিতি, সিএসসিতে লেনদেন হওয়া 183টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 98টির আর কমেছে 60টির, আর অপরিবর্তিত ছিল 25টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত। 2026-27 অর্থ বছরে এ খাতে ব্যয় করা হবে 7,85,000 কোটি রুপি, যা গেল বছরের তুলনায় প্রায় 15% বেশি। রাফাল বিমান, আধুনিক ড্রোন, সাবমেরিন সহ উন্নত প্রযুক্তির নানা যুদ্ধাস্ত্র কিনতে কাজে লাগবে এসব অর্থ। এছাড়া নৌবহর উন্নয়ন ও সশস্ত্র বাহিনী আধুনিকীকরণের জন্য বরাদ্দ রয়েছে বাজেট। মওকুফ করা হবে বিমান তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশের শুল্ক। বৈশ্বিক ও আঞ্চলিক শক্তি হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করতে প্রতিরক্ষা খাতে প্রতি বছর বাজেট বাড়িয়ে চলেছে ভারত। 2026-27 অর্থ বছরেও হয়নি এর ব্যতিক্রম। নতুন অর্থ বছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 7,85,000 কোটি রুপি, যা গেল বছরের তুলনায় প্রায় 1 লাখ কোটি বেশি। 2025-26 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে বাজেট ছিল 6,81,000 কোটি রুপি। এর মধ্যে প্রায় 2,20,000 কোটি মূলধন খাতে এবং রাজস্ব খাতে ব্যয় হবে প্রায় 5,54,000 কোটি রুপি। এই দুই খাতে এবার বরাদ্দ বেড়েছে যথাক্রমে 21.84 ও 17.24%। নতুন বাজেটে বেশ খুশি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা খাতে বরাদ্দকৃত বাজেটের খবরে প্রতিরক্ষা মন্ত্রণালয় খুবই খুশি। আমরা এবার 7.85 লাখ কোটি রুপি বরাদ্দ পেয়েছি, যা গেল বছরের তুলনায় 15% বেশি। जनभावनाओं और जन अपेक्षाओं पर खरा उतरने वाला ये बजट है। এই বাজেট জনগণের অনুভূতি ও প্রত্যাশার প্রতিফলন। এটি প্রধানমন্ত্রী মোদির 2047 সালের মধ্যে স্বয়ংসম্পূর্ণ ও উন্নত ভারত গঠনের যে লক্ষ্য রয়েছে তা পূরণেও একটি দৃঢ় ভিত্তি প্রদান করে। सभी वर्गों के उत्थान के लिए समुचित प्रावधान किए गए हैं। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে সশস্ত্র বাহিনী আধুনিকীকরণে বরাদ্দ হয়েছে 2.19 লাখ কোটি রুপি। রাফাল বিমান, আধুনিক সাবমেরিন ও ড্রোন সহ নানা যুদ্ধাস্ত্র কিনতে ব্যয় হবে এ অর্থ। এছাড়া নৌবহর আধুনিকায়নের জন্য রয়েছে উচ্চ বাজেট। বলা হচ্ছে বেসামরিক প্রশিক্ষণ এবং অন্যান্য বিমানের উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশের ওপর মওকুফ করা হবে ট্যারিফ। এছাড়া বিমান যন্ত্রাংশের মেরামত, রক্ষণাবেক্ষণ ও কাঁচামালের ওপর দেয়া হবে শুল্ক ছাড়। সব মিলিয়ে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের আধুনিকীকরণই এখন নয়াদিল্লির মূল লক্ষ্য। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। জলবায়ু পরিবর্তন আর দীর্ঘ সংঘাতের কারণে বিলুপ্তির পথে ইরাকের স্থানীয় খেজুর গাছের প্রজাতি। লবণাক্ত মাটি আর প্রচণ্ড গরমে টিকে থাকতে পারছে না চারা গাছ। আশঙ্কাজনক হারে কমছে ফলনও। এই পরিস্থিতিতে টিস্যু কালচারের মাধ্যমে বিলুপ্ত প্রায় প্রজাতিগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। মাঠের পরিবর্তনে এখন ল্যাবেই উৎপাদিত হচ্ছে খেজুর চারা। একসময় ইরাকের কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল খেজুর উৎপাদন। তবে টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীতে বাঁধ নির্মাণ, বৃষ্টিপাত কমে যাওয়া, মাটিতে লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি আর দীর্ঘ সংঘাতের ফলে এই অঞ্চলের মাটি অনুর্বর হয়ে পড়েছে। ফলে স্থানীয় অনেক খেজুর গাছের প্রজাতি এখন বিলুপ্তপ্রায়। সম্ভাবনাময় এই কৃষিখাতকে পুনরায় ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে নাখিল আল বসরা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। দক্ষিণ পূর্ব ইরাকের বন্দরনগরী বসরাতে গড়ে তোলা হয়েছে গবেষণাগার। সেখানে বিলুপ্তপ্রায় খেজুর গাছের প্রজাতি টিস্যু কালচারের মাধ্যমে সংরক্ষণ করছেন গবেষকরা। রোগমুক্ত আর প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে মানিয়ে নিতে সক্ষম এমন চারা উৎপাদন করছেন তারা। এরই মধ্যে উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছেন। আগে একটি খেজুর গাছ থেকে 3 থেকে 4টি চারা পাওয়া যেত, তবে টিস্যু কালচারের মাধ্যমে আমরা এখন 1000-এর বেশি চারা উৎপাদন করছি। এসব চারা প্রতিকূল পরিবেশও ভালোভাবে টিকে থাকতে সক্ষম। প্রায় 99% ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছি।
গবেষকরা বলছেন চারাগুলোর অভিযোজন ক্ষমতা বাড়াতে ধীরে ধীরে সেগুলোকে অধিক তাপের সংস্পর্শে আনা হয়। পাশাপাশি টবের মাটিতে লবণাক্ততার পরিমাণও সময়ের সাথে সাথে বাড়ানো হয়। এতে মরু এলাকার অত্যধিক গরম আর মাটির লবণাক্ততা সহ্য করার সক্ষমতা পায় চারাগুলো। এসব চারা রোপণ করে বেশ সফলতা পাচ্ছেন দেশটির খেজুর চাষিরা। আমি 100টি সাধারণ চারা আর 100টি টিস্যু কালচার করা চারা লাগিয়েছিলাম। টিস্যু কালচার করা চারাগুলোর প্রতিটি থেকেই গাছ হয়েছে, তবে সাধারণ চারা থেকে মাত্র 25টি গাছ পেয়েছি। ইরাকের বসরা এলাকায় গেল 5 বছরে মোট 30 লাখ খেজুর গাছ রোপণ করা হয়েছে। এর মধ্যে টিস্যু কালচার করা খেজুর গাছের সংখ্যা কমপক্ষে 1 লাখ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।